আজ আপনাদের এমন এক ব্যাংক কর্মকর্তার গল্প শোনাবো যে হারশাদ মেহতার মতো বড় প্রতারকের সঙ্গেও প্রতারণা করেছে। আমাদের আজকের গল্পটি এমনই এক ঘটনা নিয়ে নির্মিত। সদ্য মুক্তিপ্রাপ্ত লাকি ভাস্কর মুভি থেকে নেওয়া হয়েছে। असली कहानी तो अब शुरू होगी। এই ছোট্ট ব্যাংক কর্মকর্তার প্রতারণা করে বড় হয়ে ওঠার এক মাস্টার প্ল্যান। কাহিনীটি শুরু হয় 1992 সালে মুম্বাই থেকে। আমরা এইখানে দেখতে পাই গল্পের নায়ককে, যার নাম ভাস্কর। ভাস্কর যখন মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে আসতেছিল, তখনই তার বাড়ির সামনে চলে আসে সিবিআই অফিসার লক্ষ্মণ এবং তার দল। এসে তারা ভাস্করকে গ্রেপ্তার করে নিয়ে যায় কাস্টডিতে। এর কিছুক্ষণ পরে পুলিশ ভাস্করকে নিয়ে তার ব্যাংকে আসে, যেখানে ভাস্কর কাজ করত। লক্ষ্মণ বলে, আমরা জানতে পেরেছি তোমার ব্যাংকে একটা বড় টাকার কেলেঙ্কারি হয়েছে, তার জন্যই আমরা এখানে তদন্ত করতে এসেছি। ঠিক তখনই ভাস্করের বউ সুমতি তাকে ফোন করে। সে বলে, কিছু সিবিআই অফিসার এসেছে তাদের বাড়ি তল্লাশি করতে, তাড়াতাড়ি তুমি বাড়িতে চলে এসো। ভাস্কর বলে, তুমি চিন্তা করো না, তাদের কাজ তাদেরকে করতে দাও, আর তুমি কোনো টেনশন নিও না, আমি তাড়াতাড়ি চলে আসব। সিবিআই ব্যাংকের সমস্ত ফাইল ছড়িয়ে চেক করছিল পুরো দমে। এর ভিতরে ভাস্কর নিজের সম্পর্কে কল্পনায় বলতে শুরু করে। কল্পনার প্রথমে একটা ব্যাংকে দেখায়, আর এই ব্যাংকেই ভাস্কর একজন ছোট্ট কর্মচারী ছিল। তার বেতন ছিল মাত্র 6,000 টাকা, কিন্তু তার উপরে তার ঋণ ছিল 36,000 টাকার। ভাস্কর প্রতিদিন তার পুরনো স্কুটারে ঠিক সময় মতো ব্যাংকে আসতো এবং তার সমস্ত কাজ সততার সাথে শেষ করত। আর চিন্তা করত, যদি কোনো একদিন তার প্রমোশন হয়, যার ফলে তার বেতন বাড়বে এবং সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, সেই সময়ে কম্পিউটারের ব্যবহার খুব বেশি ছিল না। ব্যাংকের সমস্ত হিসাব কাগজে লিখে রাখা হতো, আর কম্পিউটার ব্যবহার করা হতো 3 থেকে 6 মাস পর পর। একেবারে কাগজের সমস্ত হিসাব একসঙ্গে কম্পিউটারে উঠানো হতো। ভাস্কর যে ব্যাংকে কাজ করত, ওই ব্যাংকের গ্যারেজে একটি মারুতি কোম্পানির গাড়ি রাখা ছিল। ভাস্কর প্রতিদিন বাড়ি যাওয়ার সময় গাড়িটি দেখতো আর মনে মনে বলতো, একদিন আমার কাছেও এইরকম গাড়ি থাকবে। ভাস্করের একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, যার নাম সাম্বা। তারা দুজনেই সহপাঠী ছিল, কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য ভাস্কর ব্যাংকে চাকরি পায়, আর সাম্বা পরীক্ষায় ফেল করার জন্য ছোট্ট একটা কাজ করে। ভাস্কর সাইড ইনকামের জন্য সেই ব্যাংকে আসা গ্রাহকদের আবেদনপত্র পূরণ করে কিছু টাকা পায়। এর মধ্যে একদিন অ্যান্থনি নামের এক ব্যক্তি আসে ভাস্করের কাছে। এসে লোন চায় 2 লক্ষ টাকার। ভাস্কর জানতে চায় তার কাছে সিকিউরিটি কি আছে। তখন অ্যান্থনি বলে, তার কাছে বন্ধক রাখার কিছুই নেই। ভাস্কর তখন তাকে টাকা দিতে না করে তাকে ওখান থেকে চলে যেতে বলে। লোকটি বলে, আমার কাছে কিছু কোর্টের কাগজ আছে বন্ধক রাখার মতো। ভাস্কর বলে, এগুলো এখানে ব্যবহার করা যাবে না। তো এটা শুনে লোকটি ওখান থেকে চলে যায়। ভাস্কর যে মহল্লায় থাকতো, সেখানে সবার কাছ থেকে সে কিছু না কিছু টাকা ধার নিয়েছে। সে সকল লোকদেরই একের পর এক তারিখ দেয়, কিন্তু কারোর টাকাই সময় মতো পরিশোধ করতে পারে না। এখন একটু ভাস্করের পরিবারের সম্পর্কে বলি। ভাস্করের বাবা একটা সময় সিএ ছিলেন, কিন্তু তার বন্ধুর থেকে ধোঁকা খেয়ে সে ডিপ্রেশনে চলে যায়। এখন সে বাড়ির কারো সাথেই কথা বলেন না, কোনো কাজ করেন না, শুধু চা খান আর খবরের কাগজ পড়েন। ছোটবেলাতেই ভাস্করের মা মারা যায়, যে কারণে তার ছোট ভাই বোনদের দায়িত্ব তাকেই নিতে হয়েছে। ভাস্কর আর সুমতি ভালোবেসে বিয়ে করে। সুমতি তার বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ভাস্করের সঙ্গে বিয়ে করেছিল। তাদের একটা ছেলেও রয়েছে। সুমতি একটা স্বপ্ন দেখে, সে ব্যাংক থেকে লোন নিয়ে তার আচারের ব্যবসা শুরু করবে। কিন্তু ভাস্কর তাকে বলে, প্রথমে পুরনো ঋণ শোধ করতে হবে, তারপরে গিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করো। ভাস্কর ছোট একটা চাকরি করায় সুমতির পরিবার তাকে অনেক ছোট করে দেখে। ভাস্কর ঠিকমতো নিজে না খেয়ে তার পরিবার চালায়। এত কিছুর মধ্যেও অ্যান্থনি প্রতিদিন ভাস্করের কাছে লোন চাইতে আসতো। অ্যান্থনি ভাস্করকে বলে যে মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে একটি জাহাজ এসেছে, যেখানে আমি কিছু টিভি এনেছি। টিভি আনার জন্য আমি তাদের 2 লক্ষ টাকা দিয়েছি এবং তাদের সাথে কথা ছিল টিভি আনার পর বাকি টাকাগুলো পরিশোধ করব। এখন সেই জাহাজটা ইন্ডিয়াতে চলে এসেছে। আমি যার উপরে ডিপেন্ড করে টিভিগুলো কিনেছিলাম, সে এখন টাকাগুলো ধার দেবে না। এখন আমার শুধু 2 লাখ টাকা লাগবে, আর এখন ইন্ডিয়াতে টিভির চাহিদা বাড়ছে। দয়া করে তুমি আমায় শুধুমাত্র 2 লাখ টাকা লোন দাও। আমি টিভি বিক্রি করে সাথে সাথে ব্যাংকের লোন পরিশোধ করব। যদি আমি কোম্পানির লোকদের টাকা না দেই, তাহলে তারা সেই টিভিগুলো বিক্রি করে দেবে। সবকিছু শুনে সাম্বা ভাস্করকে বলছিল, তোমার শালার তো অনেক টাকা ইনকাম, সে বেশ ভালো লোক, তুমি তার কাছে একটু সাহায্য চাইতে পারো। যখন অ্যান্থনি সমস্ত টিভিগুলো বিক্রি করে দেবে, তখন ওখান থেকে আমাদেরকেও কিছু প্রফিট দেবে। কিন্তু ভাস্করের তার শালার কাছ থেকে টাকা নেওয়া মোটেও পছন্দ না। ভাস্কর তাদেরকে বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। ভাস্কর বাড়িতে ফিরে দেখে পাটেল নামের একজন লোক তার কাছে টাকা চাইতে এসেছে।
এই লোকটার কাছ থেকে ভাস্কর বেশ কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু অনেকদিন হয়ে গেছে সে এখনো সেই টাকাগুলো পরিশোধ করেনি। তাই লোকটা তার সাথে হাতাহাতি শুরু করে দেয় এবং এক পর্যায়ে তার শার্টটাও ছিঁড়ে ফেলে এবং টাকার বদলে তার স্কুটিটাও নিয়ে যায় আর তাকে বলে টাকাটা দিয়ে স্কুটিটা নিয়ে এসো। এখানে ভাস্কর খুবই কষ্ট পায়। সে বুঝতে পারছে না এখন সে কি করবে। পরের দিন ভাস্করের কাছে ট্যাক্সিতে যাওয়ার মতো টাকা নেই। তারপরে সে দৌড়ে দৌড়ে অনেক কষ্ট করে অফিসে আসে। তারপরে ভাস্কর ব্যাংকে এসে আরও একটি ধাক্কা খায়। এত বছর যে প্রমোশনটা ভাস্করের পাওয়ার কথা ছিল, সেটা তার পরিবর্তে ওই প্রমোশনটা অন্য একজনকে দেওয়া হয়েছে। ব্যাংকের সমস্ত কর্মচারীরাও ভাবতে ছিল প্রমোশনটা হয়তো ভাস্করকেই দেওয়া হবে। এটা দেখে ভাস্কর আবারও কষ্ট পায়। তার স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভাস্কর ম্যানেজারের কাছে গিয়ে বলে, আমি দিনরাত পরিশ্রম করেছিলাম, আমি ব্যাংকে এ বছরের সেরা কর্মচারী এবং আমি আমার মাসের টার্গেট সময়ের মধ্যে পূরণ করি, কিন্তু আপনি একজন বাঙালি হওয়ায় অন্য আরেক বাঙালিকে প্রমোশন দিয়েছেন। এই কথা শুনে ম্যানেজার ভাস্করকে বলে, আমি তাকে তার যোগ্যতার ভিত্তিতে প্রমোশন দিয়েছি, আর তুমি তো তোমার সাইড বিজনেস এখনো করো, গ্রাহকের আবেদনপত্র পূরণ করে টাকা ইনকাম করো। জিএম সাহেব যদি এই বিষয়ে জানতে পারেন তাহলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আমি যদি তোমার বিষয়ে জিএম সাহেবের কাছে অভিযোগ করি। এই কথা শুনতেই ভাস্কর কান্না করতে করতে ম্যানেজারের কাছে হাত জোর করে ক্ষমা চায়। না স্যার, এটা করবেন না, এ চাকরিটা আমার খুবই জরুরি। এভাবেই তাকে বারবার অনুরোধ করতে থাকে। সমস্ত কর্মচারীরা ভাস্করকে দেখতে ছিল। তার এই করুণ অবস্থা দেখে সকলেই কষ্ট পায়। কিছুক্ষণ পরে ভাস্কর স্বাভাবিক হয় আর মন দিয়ে তার কাজ করতে থাকে। তারপরে সন্ধ্যায় ভাস্কর তার বন্ধুকে নিয়ে একটা হোটেলে আসে। ঠিক তখন অ্যান্থনি এসে ভাস্করকে বলে, আজকে শেষ দিন বাকি টাকাগুলো দেয়ার। আমি যদি আজ টাকাগুলো না দিতে পারি তাহলে টিভিগুলো কম দামে বিক্রি করে দিবে। এটা শুনে ভাস্কর তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্থনির হাতে তুলে দেয়। এটা দেখে সাম্বাও অবাক হয়ে জিজ্ঞেস করে, এতগুলো টাকা তুই কই পেলি? আসলে ভাস্কর এতগুলো টাকা ব্যাংক থেকে নিয়ে তার ব্যাগে রেখেছিল। এই টাকাগুলো তাকে লকারে রাখতে দিয়েছিল, কিন্তু সে লকারে না রেখে তার ব্যাগে রেখেছিল, কারণ আজকে ছিল শুক্রবার। আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। ভাস্কর ভেবেছিল 2 দিনের মধ্যে অ্যান্থনি টিভি বিক্রি করে টাকা ফেরত দেবে, তারপর সোমবার সকালে গিয়ে লকারে টাকা রাখবে, আর এখানে কেউ কিছুই জানবে না। ভাস্কর বলে, যদি কেউ জানতে পারে তাহলে আমি আমার চাকরি হারাবো, আর আমি তো এমনিতেই অনেক কষ্টে আছি। এটা আমার কাছে সামান্য ব্যাপার। আমার জীবন থেকে এখন হারানোর মতো তেমন কিছুই আর নেই। অ্যান্থনি বলেন, আজকাল ভারতে টিভির চাহিদা অনেক, কিন্তু অন্য দেশ থেকে আমদানি করায় টিভিতে অনেক ট্যাক্স যোগ করতে হয়। একটি টিভির দাম প্রায় 24,000 টাকা, কিন্তু আমরা একটু কৌশল ব্যবহার করেই অনেক ট্যাক্স বাঁচাতে পারি। ইন্ডিয়াতে খুচরা যন্ত্রাংশ আমদানিতে কোনো ট্যাক্স নেই, তাই আমরা খুচরা যন্ত্রাংশের নামে টিভি আমদানি করব। ইনপুট অফিসারকে আমরা কিছু টাকা দেব, যাতে তারা আমাদের কাজে কোনো বাধা না দেয়। আমরা 12,000 টাকায় একই টিভি কিনতে পারবো, বিক্রি করতে পারবো 24,000 টাকায়। এখান থেকে আমরা অসংখ্য টাকা লাভ করতে পারবো, এমনকি পুরো মার্কেটে আমাদেরই নাম ছড়িয়ে পড়বে। দেখতে দেখতে পার হয়ে যায় 2 দিন। 2 দিন পর কালকে ব্যাংক খুলবে। সকাল হলেই ভাস্কর অ্যান্থনির জন্য অপেক্ষা করছিল। দেখতে দেখতে দিনটাই পার হয়ে যায়, কিন্তু এখনো অ্যান্থনি আসে না। এরপর অ্যান্থনি আর সাম্বা ভাস্করের বাড়িতে আসে। এরপর অনেক কষ্ট ভরা ফেস নিয়ে সাম্বা বলে, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার এতদিনের পরিশ্রমের সবকিছু শেষ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা শুনে ভাস্কর অনেক টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই সে অ্যান্থনির মুখে হাসি দেখতে পায়। অ্যান্থনি ভাস্করকে বলে, সব টিভিগুলো বেচে ফেলেছি, এই নাও তোমার 2 লক্ষ টাকা। এরপর তাকে বেশ কিছু টাকা প্রফিট দেয়। এটা শুনে ভাস্কর অনেক খুশি হয়ে অ্যান্থনিকে বুকে জড়িয়ে নেয়। তাকে বলে, তুমি আমার ইজ্জত আর চাকরিটা বাঁচিয়েছ। অ্যান্থনি তাকে ধন্যবাদ দেয় তাকে বিশ্বাস করার জন্য। সোমবার সকালে ভাস্কর ব্যাংকে গিয়ে সেই 2 লাখ টাকা রাখে। এই দিন থেকে ভাস্কর, অ্যান্থনি এবং সাম্বা তিনজনই অংশীদার হয়ে যায় এই ব্যবসার। ভাস্কর গোপনে ব্যাংক থেকে টাকা তুলে অ্যান্থনিকে দেয়। অ্যান্থনি সেই টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র ইম্পোর্ট করে মার্কেটে সেল করে, আর ওইখান থেকে যে টাকা লাভ পায় তা তিনজনের মধ্যে ভাগ করে নেয়। ভাস্কর এই ব্যবসা থেকে অনেক টাকা লাভ করে। ধীরে ধীরে ভাস্করের ঋণও মিটে যায় সেই টাকা দিয়ে। কিন্তু এটা দেখে সুমতি ভাস্করকে সন্দেহ করতে লাগলো, সে কোনো ধরনের ভুল কাজ করছে কিনা। তখন ভাস্কর সুমতিকে বলল, আমি আমার বন্ধুদের সঙ্গে ব্যবসা করছি, আর সেই ব্যবসা থেকেই আমার এই টাকাগুলো লাভ হচ্ছে, আর সেই ব্যবসা থেকেই এই টাকাগুলো আমি উপার্জন করছি। এরপরে ভাস্কর তার ছেলের জন্মদিন উদযাপন করে ধুমধামের সঙ্গে।
এটা দেখে তার সব আত্মীয়রা তাকে অভিনন্দন জানায়। অ্যান্থনি সাম্বা ও ভাস্করকে বলে, আমার ছেলে আমেরিকায় চাকরি পেয়েছে, সে আমাকে আমেরিকাতে ডাকছে, আমি সেখানে গেলে আমার ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। এখন পর্যন্ত যা আয় করেছি সবই আমার ছেলের লেখাপড়ার পিছনেই ব্যয় করেছি, তাই আমার কাছে তেমন একটা টাকা নেই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শেষবারের মতো একটা বড় ডিল করব। ওখান থেকে যে টাকা লাভ হবে আমরা তিনজনের মধ্যে ভাগ করে নেব। এরপরে ওই টাকা দিয়ে আমি আমেরিকায় একটা ছোট ব্যবসা শুরু করব। এই সপ্তাহে ইন্ডিয়াতে 3টি গাড়ি আসছে যার কোনো কাগজপত্র নেই। যদি আমরা এই 3টি গাড়ি কিনে ডিলারের কাছে বিক্রি করি তাহলে আমাদের ভাগ্য বদলে যাবে। কিন্তু এই চুক্তির জন্য আমাদের 10 লাখ টাকা লাগবে। সে সময় 10 লাখ টাকা মানে অনেক কিছু। ভাস্কর বলে, ও মাই গড, 1-2 লাখ টাকা হলে হতো, কিন্তু 10 লাখ অনেক বেশি। কিন্তু এরপর পরিবারের কথা ভেবে ভাস্কর তার মন পরিবর্তন করে এবং চুক্তি করে। তারপর ভাস্কর চালাকি করে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে আনে এবং অ্যান্থনিকে দেয়। তারপরে তারা সেই গাড়িগুলির ডেলিভারি নিতে বন্দরে যায়। কিন্তু যখন তারা গাড়ি নিয়ে ডিলারের কাছে আসে তখন তারা জানতে পারে যে ডিলারকে পুলিশ অন্য কোনো মামলায় ধরে নিয়ে গেছে। এটা শুনে তারা তিনজনই জ্ঞান হারিয়ে ফেলে। তখন ভাস্করের মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই 3টা গাড়িতে সরকারি নম্বর প্লেট লাগিয়ে দেয়। এরপর সে কিছু ভিক্ষুককে নেতা বানিয়ে ওই গাড়িতে বসিয়ে দেয়। এরপর একজন মডেলকে চলচ্চিত্র নায়িকা বানিয়ে চেকপোস্ট পার করে দেয়। পুলিশও তাদের ভিআইপি গাড়ি বলে মনে করে তাদের কাছে কিচ্ছু জিজ্ঞেস করে না। তারপর তারা সেই গাড়িগুলিকে গোয়ায় নিয়ে যায় এবং খুব ভালো দামে গোয়াতে গাড়িগুলো বিক্রি করে। এরপরে অ্যান্থনি একটা এয়ারপোর্টে চলে আসে। অ্যান্থনি আমেরিকায় চলে যায় আর এখানেই তাদের অংশীদারিত্ব শেষ হয়। তারপর পরের দিন সকালে ভাস্কর টাকাগুলো ব্যাংকে নিয়ে যায়। সেখানে গিয়ে সে পুলিশ এবং আরবিআই অফিসারদের দেখে। আসলে ব্যাংকের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিলে একটা বড় কেলেঙ্কারি করে ধরা পড়ে যায়। ভাস্কর খুব ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে সে এই টাকাগুলো লকারে কিভাবে রাখবে। ঠিক তখনই জিএম ভাস্করকে তার হাতে থাকা সুটকেস নিয়ে জিজ্ঞাসা শুরু করে, ভাস্কর, এই সুটকেসে কি আছে, খুলে দেখাও। ভাস্কর বলে, স্যার, আমি সোজা গ্রাম থেকে ব্যাংকে এসেছি, এই সুটকেসে আমার কয়েকটি জামা কাপড় আছে। তবুও জিএম তাকে সুটকেসটি খুলতে বলে। এরপরে ভাস্কর বাধ্য হয়ে সুটকেসটি খুলতে শুরু করে। সুটকেসটি খোলার পরে এটার মধ্যে থেকে জামা কাপড় বেরিয়ে আসে আর সুটকেসের ভেতরে কোথাও টাকা নেই, একদম খালি। আসলে ব্যাংক থেকে সবাই যখন বাইরে ছিল ঠিক তখনই সুযোগ বুঝে ভাস্কর টাকাগুলো জায়গা মতো রেখে দেয়। দৃশ্য এখানেই কাট হয়। সবকিছু হয়ে গেলে ভাস্কর সাম্বাকে বলে, আমি এখন এই কাজটি ছেড়ে দেব, এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু সাম্বা তার কেরানির চাকরি ছেড়ে দিয়ে চোরাচালানের কাজ শুরু করে। বর্তমান সময়ে ভাস্করের কাছে 50 থেকে 60 লক্ষ টাকা আছে। সে নিজের জন্য একটি গাড়ি কেনে। তার স্ত্রীর যে একটা স্বপ্ন ছিল খাবারের ব্যবসা শুরু করবে, সে সেটা শুরু করে। একদিন ভাস্করের ছোট ভাই বলে, আমি লন্ডনে পড়াশোনার জন্য সিট পেয়েছি, আমি যদি ইন্ডিয়াতে থেকে ইঞ্জিনিয়ারিং করি তবে আমার বেতন হবে মাত্র 5,000 টাকা। কিন্তু আমি যদি লন্ডন বা আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং করি তাহলে প্রতি মাসে 60,000 টাকা পাবো। ভাস্কর তখন তার কথায় রাজি হয়ে তাকে বাইরে পাঠায়। একদিন ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকে এসে ভাস্করকে বলে, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কারণে আমাদের ব্যাংকের অনেক বদনাম হয়েছে, তাই এজন্য ঠিক করেছি আমি ব্যাংকে কিছু পরিবর্তন করব। আজকে থেকে তুমি এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং তোমার বেতন হবে 19,000 টাকা। আর তোমার যদি অন্য কিছু চাওয়া থাকে আমাকে বলতে পারো, আর তোমার যদি অন্য আরো কিছু চাওয়ার থাকে তুমি আমাকে বলতে পারো। এটা শুনে ভাস্কর অনেক খুশি হয়। এরপর ভাস্কর চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ করে। ব্যাংকে যে মারুতি গাড়িটা পড়ে আছে ওইটা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে সে অনুরোধ করে। চেয়ারম্যান খুশি হয়ে গাড়িটা ভাস্করকে ব্যবহার করার জন্য দিয়ে দেয়। ভাস্কর অনেক খুশি হয় এবং গাড়িটা নিয়ে বাড়িতে চলে আসে। গল্পটা এখান থেকে আবার বর্তমানে ফিরে আসে। সিবিআই অফিসার লক্ষ্মণ ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে অবাক হয়, কারণ ভাস্করের ব্যাংকে 6 কোটি টাকা ছিল। সে জিজ্ঞাসা করে একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে এত বড় টাকার অ্যামাউন্ট কোথা থেকে এলো। ভাস্কর আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করার পরে চেয়ারম্যান ভাস্করকে বলতেছিল, আমাদের ব্যাংকে কয়েকজন গুরুত্বপূর্ণ কাস্টমার আছে, এর মধ্যে একজন হলো হর্ষদ মেহতা। আজ থেকে তুমি তার অ্যাকাউন্ট ব্যক্তিগতভাবে পরিচালনা করবে। তারপর দিন হর্ষদ মেহতার অ্যাসিস্ট্যান্ট সুরাজ ব্যাংকে আসে। তিনি ভাস্করের হাতে কিছু কাগজ তুলে দেন এবং বলছিলেন, এটি কাটারির ব্যাংকের রিসিভ পেপার। এমন সময় ব্যাংকের এক পিয়ন চন্দন নামের এক স্যারকে জিজ্ঞেস করেন, এই রিসিভ পেপার কিসের জন্য ব্যবহার করে। লোকটি বলে,
আমরা যেভাবে ব্যাংক থেকে লোন নেই সেভাবে একটি ব্যাংক অন্য একটি ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, কিন্তু আইন অনুযায়ী একটা ব্যাংক অন্য ব্যাংক থেকে সরাসরি লোন নিতে পারে না। দুই ব্যাংকের মধ্যে একটি ব্রোকার থাকা প্রয়োজন। আমাদের ব্যাংক আর কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হলো হর্ষদ মেহতা। মানে আমরা যদি টাকাগুলো হর্ষদ মেহতাকে দেই আর হর্ষদ মেহতা তখন টাকাগুলো কাটারি ব্যাংকে দেবে, ঠিক টাকাগুলো পরিশোধও করবে একইভাবে। আর এর মধ্যে ব্রোকার হওয়ার কারণে হর্ষদ মেহতাও কমিশন পাবে, এটাকে বিআর বলা হয়। তারপর ভাস্কর সুরাজকে বিআর দেয় আর বলে 2 সপ্তাহের মধ্যে এটা ক্লিয়ার করতে হবে। সুরাজ বলে একটু দেরি হতে পারে, তুমি একটু ম্যানেজ করে নাও। এভাবেই সুরাজ ভাস্করকে কিছু ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাস্কর বলে না, 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ। এরপর তাকে ওখান থেকে চলে যেতে বলে। তার কিছুদিন পর একদিন ভাস্কর হর্ষদ মেহতার ব্যাংক স্টেটমেন্ট চেক করতেছিল। সে তার ব্যাংক স্টেটমেন্ট দেখে একটু অবাক হয়। সে ওখানে কোটি কোটি টাকার লেনদেন দেখতে পায়। এরপরে সে একটা জিনিস লক্ষ্য করে, হর্ষদ মেহতা যে টাকাগুলো ব্যাংক থেকে নিয়েছিল ওই টাকা ব্যাংকে গিয়ে ডিপোজিট না করে নিজের কাছে রেখে দিয়েছিল। আর এখানে সে এটাও দেখতে পায় হর্ষদ মেহতা কাটারি ব্যাংক থেকেও বিআর নিয়েছিল, আর তাদের ব্যাংক থেকে যে বিআর নিয়েছিল কাটারি ব্যাংকে দেওয়ার জন্য এই টাকার কোনো প্রমাণই নেই। মানে এতগুলো টাকা সে তার নিজের কাছে রেখে দিয়েছে। এটা দেখে ভাস্কর অবাক হয়ে যায়, সে কোনো কিছুই বুঝতে পারে না। ভাস্কর ভাবতে থাকে 2 ব্যাংক থেকে এতগুলো টাকা নিয়ে সে কি করে। কিছুদিন পরেই টাকাগুলো ফেরত দিয়ে দেয় হর্ষদ মেহতা। ভাস্কর তখন নিজের মতো করে এই বিষয়ের উপরে তদন্ত শুরু করে। তখন সে একজন লোকের মাধ্যমে জানতে পারে হর্ষদ মেহতা শেয়ার বাজারে টাকাগুলো বিনিয়োগ করে। আসলে হর্ষদ মেহতা 2 ব্যাংক থেকেই টাকা তোলে, এরপর সে শেয়ার বাজারে বিনিয়োগ করে। আর এই টাকা দিয়েই সে শেয়ার বাজারে যে কোনো শেয়ার খুব কম দামে কিনতেন। তারপরে কোনোভাবে শেয়ারগুলোর জনপ্রিয়তা বাড়ার পর তারপরে সে তার কোম্পানির মাধ্যমে আরো অনেক লোকদের ইনভাইট করত এই কোম্পানির শেয়ার কেনার জন্য। এরপরে অনেকে এই কোম্পানিতে বিনিয়োগ করার পর শেয়ারের দামগুলো যখন বেড়ে যেত তখনই হর্ষদ মেহতা সেই স্টকগুলো বিক্রি করে দিত। এরপরে আস্তে আস্তে শেয়ারের দামগুলো কমে যেত আর হর্ষদ মেহতা নিজের লাভের অংশ নিজের কাছে রেখে দিয়ে বাকি টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিত। ভাস্কর এই সত্যটা জানতে পেরে চিন্তা করে সবকিছু চেয়ারম্যানকে বলে দেবে, কিন্তু এরপরে ভাবে তাতে তার লাভ। এরপরে সুরাজ যখন তার সঙ্গে আবার দেখা করতে আসে সে সুরাজের সঙ্গে একটা চুক্তি করে, যখনই হর্ষদ মেহতা ব্যাংক থেকে বিআর নেবে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। এর সাথে সাথে হর্ষদ মেহতা যখনই কোনো শেয়ার কিনবে তার আগে অবশ্যই এটা ভাস্করকে বলতে হবে। আবার যখনই স্টকগুলো বিক্রি করবে তখনও বিষয়টি ভাস্করকে আগে থেকেই জানিয়ে দিতে হবে, যাতে করে সেও শেয়ারগুলো বিক্রি করতে পারে। তো এটা শুনে সুরাজের হাতে আর কোনো রাস্তা নেই, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর থেকে হর্ষদ মেহতা যখনই ব্যাংক থেকে বিআর নিত ভাস্করকে 1% কমিশন দিত। এখন এই টাকাগুলো বৈধ করার জন্য এগুলোকে কনভার্ট করতে হবে, কারণ টাকার পরিমাণ ছিল অনেক বেশি। তো সেই সময় অ্যান্থনির একটা পুরনো বন্ধু ছিল আনোয়ার। ভাস্কর আনোয়ারের সঙ্গে দেখা করে আর তাকে বলে আমার কাছে কিছু টাকা আছে যা বৈধ করতে হবে। আনোয়ার তখন বলে আমরা যদি এই টাকা লটারি বিক্রি করা লোকদেরকে দেই তাহলে সে লটারি বিক্রি করে আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিতে পারবে। লটারি জিতলে কিছু টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে এবং বাকি টাকা আমাদের ব্যাংকে চলে আসবে। এরপরে লটারির মাধ্যমে ভাস্কর 25 লাখ টাকার লটারি পায়। এরপরে সে টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আর মাত্র 25 লাখ টাকা ইনভেস্ট করার পর সেখান থেকে ইনকাম করে 70 লাখ টাকা। আর এভাবেই লটারির মাধ্যমে একদিক থেকে টাকা আনে আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করে প্রফিট করতে থাকে। আর গল্পটা এখান থেকে বর্তমানে চলে আসে। ভাস্কর সিবিআইকে বলতে থাকে আমি কয়েকটা লটারি জিতেছিলাম, সেই টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করি আর আস্তে আস্তে লাভের টাকাগুলো রেখে দিয়েছি। লাক্সমান বলে ঠিক আছে, কিন্তু তুমি 70 লাখ টাকা একদিনে কিভাবে খরচ করেছো? ভাস্কর বলে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়, আমি আমার বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম, কিন্তু মলের মালিক আমার কাপড় দেখে আমাকে সম্মান করে না, সে আমাদের সাথে ঠাট্টা করছিল, তাই সে যখন আমাদেরকে ছোট করছিল আমার ইগো হার্ট হয়। এরপরে ভাস্কর একটা লাল রঙের গাড়ি কিনে গাড়িতে করে মার্কেটে আসে। এরপর সে মার্কেটের সবকিছু কিনে ফেলে। যে লোকগুলো ভাস্করকে সম্মান করেনি তাদেরকে ছোট করে দেখছিল সেই লোকগুলোই তখন ভাস্করের কাছে ক্ষমা চায়। তো এইভাবে সে একদিনে 70 লাখ টাকা খরচ করে। এইভাবেই চলছিল। একদিন আনোয়ার তাকে একটা নকল কোম্পানি খোলার কথা বলে আর সেই কোম্পানি থেকেই কালো টাকা সাদা করা হবে। ভাস্কর তখন সুমতির নামে একটি খাবারের হোটেল খোলে
এরপরে সেই হোটেল সম্পর্কে কিছু ভুয়ো কাগজ তৈরি করে, যেখানে খরচ দেখায় অসংখ্য টাকা। আর এভাবেই আস্তে আস্তে টাকাগুলো বৈধ করতে থাকে ভাস্কর। এর মধ্যে ভাস্কর মদ খাওয়াও শুরু করে এবং টাকা আসার সাথে সাথে তার ভিতরে একটা অহংকারও চলে আসে। আস্তে আস্তে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। ভাস্করের এমন পরিবর্তন দেখে সুমতিও মনে মনে অনেক কষ্ট পায়। এমনকি সে তার সহকর্মীদেরকে ছোট করে কথা বলে। তারপরে একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার আসে ভাস্করের কাছে। এর মধ্যেই বিয়ার সম্পর্কে কথা ওঠে তাদের মাঝে। ভাস্কর সেই ম্যানেজারকে বলতেছিল হর্ষদ মেহতার কাছ থেকে এখনো 90 কোটি টাকার বিয়ার আসা বাকি ছিল। এর মধ্যে সে উপর থেকে আরো টাকা বিয়ার চাচ্ছে। এখন আমি বুঝতে পারছি না কি করব। তখন ম্যানেজার অবাক হয়ে ভাস্করকে বলে, 90 কোটি টাকার বিয়ার আমি কখনো পাস করিনি। আমি তাকে 1-2 কোটি টাকা নিশ্চয়ই দিয়েছি। এরপরে সে কাগজগুলো চেক করে বলে, এই স্বাক্ষর নকল। হর্ষদ মেহতা আমার নামে জাল স্বাক্ষর করেছে। এখন যদি হর্ষদ মেহতা 90 কোটি টাকা না দেয়, তাহলে তোমার কোম্পানির মালিক তার নামে কেস করবে। তারপরে জিএম সবকিছু ইনভেস্টিগেশন করবে। তখন তোমার আর আমার নামও সামনে চলে আসবে, আর আমাদেরকেও জেল খাটতে হবে। এই কথা বলতে বলতে ম্যানেজার হঠাৎ হার্ট অ্যাটাক করে ওখানেই মারা যায়। ঠিক তখনই সুরাজ ভাস্করের কাছে আসে। ভাস্কর তখন সুরাজকে হুমকি দিতে থাকে আর বলে, আগে 90 কোটি টাকা দাও, তবেই নতুন বিয়ার পাবে। এটা তুমি হর্ষদ মেহতাকে বলে দিও। এদিকে সাম্বা পাচার করতে গিয়ে ধরা পড়ে। ভাস্কর পুলিশ স্টেশনে গিয়ে জামিনের মাধ্যমে তাকে নিয়ে আসে। এরপর একদিন ভাস্করের শালা তার কাছে কিছু জরুরি প্রয়োজনে টাকা চায়। এই টাকা নিয়ে সুমতি এবং তার মায়ের মধ্যে খুব কথা কাটাকাটি হয়। সুমতির মা বলছিল, খাবারের ব্যবসার পরামর্শ আমি তোকে দিয়েছি। এই কথা শুনে সুমতি রাগে তার দোকান ভেঙে দেয়। বাড়িতে এত ঝামেলা দেখে ভাস্করের বাবা এত বছর পর ঘর থেকে বাইরে আসে। সে সবার সাথে কথা বলে। ভাস্করকে ঘরে ডেকে সে বলতে থাকে, তুমি এখন কি কাজ করছো? এই খাবারের বিল দেখে আমার মনে হচ্ছে এগুলো সব নকল। তুমি ভুলে যেও না আমি একজন সিএ ছিলাম, তাই তুমি আমাকে সবটাই সত্যি করে বলো। ভাস্কর তখন তার বাবাকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। এরপরে তার বাবা তাকে অনেকক্ষণ বোঝানোর পর ভাস্কর সেই টাকার নেশা থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরে সে তার শালা, ভাই বোন এবং বন্ধু সাম্বা সহ যাদেরকে সে অপমানিত করেছিল তাদের সবাইকে সে সাহায্য করতে থাকে। এরপরে তার ক্যারেক্টারে একটু পরিবর্তন আসে। সে যে সকল মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ওই সকল মানুষের কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর জিএম একদিন ভাস্করকে তার অফিস রুমে ডাকে। তাকে জিজ্ঞেস করে, তুমি কেন হর্ষদ মেহতার বিয়ার এখনো একসেপ্ট করনি? ভাস্কর বলে, তাদের তরফ থেকে এখনো 90 কোটি টাকা আসা বাকি। এই অবস্থায় আমি কিভাবে আরো একটি বিয়ার অনুমোদন করতে পারি? কিন্তু জিএম ভাস্করের উপর চাপ সৃষ্টি করতে থাকে, যার কারণে বিরক্ত হয়ে ভাস্কর ব্যাংক থেকে ইস্তফা দিয়ে চলে আসে। ইস্তফা দেওয়ার পরের দিনই সিবিআই অফিসার ভাস্করের বাড়িতে আসে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। যে সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। প্রেজেন্টে লক্ষ্মণ ভাস্করকে বলতে থাকে, তোমার অ্যাকাউন্টে যা আছে তা সাদা করে দেখানোর জন্য সব ব্যবস্থা করেছ, কিন্তু আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে সব টাকা গায়েব করে দিতে পারি। যদি আমি এই বিষয়ে আয়কর বিভাগকে জানাই, তাহলে তোমার জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই আমি বলি, তুমি হর্ষদ মেহতাকে তোমার ব্যাংকের 100 কোটি টাকা দিয়ে দাও। এখানেই বোঝা যায় ব্যাংকের জিএম এবং সিবিআই অফিসার লক্ষ্মণ উভয়ই হর্ষদ মেহতার সাথে একসাথে কাজ করছিল। লক্ষ্মণ ভাস্করকে বলছিল, তুমি 100 কোটি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই হর্ষদ মেহতা বিয়ার শোধ করে দেবে এবং জেলে যাওয়া থেকেও রক্ষা পাবেন, কারণ তার বিরুদ্ধেও মামলা চলছিল। এরপর আমরা আরো অবাক হয়ে দেখি ব্যাংকের চেয়ারম্যানও এর সঙ্গে জড়িত ছিল। ভাস্কর তখন বাধ্য হয়ে তার সমস্ত টাকা হর্ষদ মেহতার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। সে যেখান থেকে শুরু করেছিল আবারও সেখানেই ফিরে আসে সবকিছু হারিয়ে। তার পরের দিন সবাই একটি চমকপ্রদ বিষয় জানতে পারে। ভাস্কর তার ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে ফেলেছিল 10 দিন আগে, কিন্তু কম্পিউটারে এটা এখনো এন্ট্রি করা হয়নি। এইদিকে আমরা দেখি ভাস্কর তার পরিবারের সাথে ফ্লাইটে বসে আছে এবং ফ্ল্যাশব্যাকে দেখা যাচ্ছে ভাস্কর যখন তার বাবাকে এই সমস্ত কথা বলেছিল তখন তার বাবা বলেছিল, আজ না হয় কাল আয়কর ট্যাক্স এবং আরবিআই এর লোকেরা অবশ্যই তোমার কাছে আসবে। এক কাজ করো, তুমি এই টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসো। এই টাকা দিয়ে আমরা আমেরিকায় একটি বাড়ি কিনি। যাওয়ার আগে ভাস্কর নিজেই আয়করের লোকদেরকে ব্যাংকের চেয়ারম্যান, জিএম এবং সিবিআই অফিসার লক্ষ্মণের সম্পর্কে জানিয়ে দেয়। পুলিশ তাদের সবাইকেই গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং হর্ষদ মেহতার সম্পর্কেও সবটাই বলে দিয়েছিল সে। এভাবেই তাদের সবাইকে ফাঁদে ফেলে আমেরিকা চলে যায় ভাস্কর।
আর এখানেই সিনেমাটি শেষ হয়। এই মুভিটি ভালো লেগে থাকলে এই মুভিটিও আপনাদের ভালো লাগবে, এখানে ক্লিক করে দেখতে পারেন।